রাজনীতিটাকে ক্ষমতার চারপাশে আমরা দেখতে পাচ্ছি। ঘুম থেকে উঠে দেখি মাথা বিষয় বেড়েছে। কেন নির্বাচনের ৭২ ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের অসম বাণিজ্য চুক্তি হলো, যার খেসারত বাংলাদেশের জনগণকে দীর্ঘদিন দিতে হবে? কোনো পরিবর্তন দেখছেন না, কিন্তু নানান সময় তারা যে সংস্কার দাবি করছেন, সেই দাবিটা কি সত্যিকার অর্থে শুধু ক্ষমতার ভাগ নেবার জন্যই? রাজনীতির সঙ্গে ক্ষমতার একটা ওতপ্রোত সম্পর্ক আছে। যদিও আমরা বলি রাজনীতি করি জনগণের জন্য, কিন্তু যারা ক্ষমতায় আসেন বা নির্বাচিত হন তাদের কাছে তিনটা ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ: টাকার ক্ষমতা, প্রশাসনকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, কখনো কখনো ধর্মকে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা। এবং এই তিনটাকে কাজে লাগাতে পারলে তারা মনে করেন যে তারা জনগণের উপর একটা কর্তৃত্ব করতে পারেন। এটাকে আমরা অনেক সময় হেজিমনি তৈরি করা বলি, মানে একটা আদর্শিক, মানসিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্তৃত্ব তৈরি করা। সেই তৈরি করার কর্তৃত্বের প্রতিযোগিতায় নেমেছেন তো সবাই। এখানে জনগণ হারিয়ে গেছে। যারা কর্তৃত্ব করছেন তাদের মল্লযুদ্ধের কাছে জনগণ এখন নাই। তাহলে আজকে কিন্তু কথাটা আলোচনা হওয়া উচিত ছিল, কেন নির্বাচনের ৭২ ঘন্টা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের অসম বাণিজ্য চুক্তি হলো, যার খেসারত বাংলাদেশের জনগণকে দীর্ঘদিন দিতে হবে। যে শিশু আজকে জন্মগ্রহণ করেনি, আগামীকাল করবে, অথবা যে বৃদ্ধ আজকে মৃত্যুবরণ করেননি, আগামীকাল মৃত্যুবরণ করবেন, তিনিও ঋণের দায়ে এবং ভবিষ্যতের একটা চুক্তির ফাঁদে দেশটাকে দেখে যাচ্ছেন তারা। ফলে এর বিরুদ্ধে কি খুব কিছু কথা আছে? আচ্ছা, আমাদের এখানে ৭,৬০,০০,০০০ শ্রমজীবী মানুষ, তাদের জীবনটা কেমন করে চলে? সরকারি ঘোষণায় তারা বললেন আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে ৯.৮%। তার মানে গত বছর তারা যে আয় করেছেন, যে ব্যয় করেছেন, যে জিনিসটা কিনতে ১০০ টাকা লাগতো, সরকারি হিসাবে এটা এখন ১০৯ টাকা ৮০ পয়সা লাগবে। তো সেই অনুযায়ী তাদের আয় কি বেড়েছে? বাড়েনি তো। আমরা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা শুনলাম, ১৪ লক্ষ সরকারি কর্মচারী। বাকিদের কি হবে? তাদের ব্যাপারে কোনো খবর কি আমরা পেলাম? আচ্ছা, সেই বিষয় নিয়ে যদি একটা আন্দোলন হতো, কিংবা ধরুন এই যে এত বড় একটা বাজেট হলো, ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট, বিরাট বাজেট। বাংলাদেশের বাজেট হচ্ছে রেকর্ড সৃষ্টিকারী বাজেট। প্রতি বছর বাজেট বড় হয়। সেই ১৯৭২ সালে আমাদের ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে শুরু হয়েছিল। প্রতি বছরই আমাদের বাজেট বড় হচ্ছে। বাজেটের সময় আমরা দুটো কথা শুনি, একটা হলো জিডিপি বেড়েছে, আর একটা হচ্ছে মাথাপিছু আয় বেড়েছে। ঘুম থেকে উঠে দেখি মাথাপিছু আয় বেড়েছে, আর বেসরকারি কর্মচারীরা ঘুম থেকে উঠে দেখে তার মানে সম্পদ কমেছে। কারণ গত যে জিনিসটা তিনি ১০০ টাকায় কিনতেন, আজকে যদি তার ৭% মুদ্রাস্ফীতি হয়, তাহলে ওটার দাম ১০৭ টাকা হয়ে যাবে। ফলে ওই জিনিসটা সে কিনতে পারবে না। আর মাথাপিছু আয় বেড়েছে মানে এখনও মাথাপিছু আয় আমাদের $৩,০২০। $৩,০২০ মানে আপনার যে ছোট্ট শিশুটা আছে, আপনার কোলে উঠে থাকে, তারও বার্ষিক ইনকাম হচ্ছে ৩,৬৬,০০০ টাকা। মা হিসেবে আপনারও তাই। তবে আপনার যদি মা থাকেন যিনি হয়তো চাকরি বাকরি করেন না এখন, তারও কিন্তু ৩,৬৬,০০০ টাকা। যদি আপনার ৩ প্রজন্ম ধরেন, ৩ প্রজন্মের মিলে কিন্তু আপনার প্রায় ১০ লক্ষ টাকার আয়ের আপনারা মালিক। হাতে কত আছে? মাথায় তো এই টাকাটা থাকলো, মানে মাথা পিছু, কিন্তু হাতে আসলো না। এই যে আয়ের একটা বিরাট বৈষম্যের মধ্যে আমরা পড়েছি, এক দলের মাথার উপরে এত আয়, আর এক দলের মাথার উপরে এত ঋণের বোঝা, এইটা দূর করার জন্য সংগ্রামটা কোথায়? তো ফলে আমরা যদি বলছি, রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন যে সংসদে আসলে আমরা দেখতে পাচ্ছি বাজেটে আলোচনায় যেই মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল, সেই জায়গাটিতে ধান ভানতে শিবের গীত, এবং বিরোধী রাজনৈতিক দল কি আসলে খানিকটা সংস্কার করে সেই আলোচনাটাই করছেন? দুটো জিনিস পাশ কাটাতে চাইছেন। একটা হচ্ছে যে এই মার্কিন চুক্তিটাকে তারা এড়িয়ে যেতে চাইছেন, পাশ কাটাতে চাইছেন। আর একটা ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলা, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা, ওই দায়টাও তারা এড়িয়ে যেতে চাইছেন। ফলে আজকে আমাদের বিশ্ব রাজনীতির পরিস্থিতিতে আমাদের দেশের জনগণের কী ভূমিকা পালন করা উচিত? কেন আমাদের আজকে বেশি দামে তেল কিনতে হচ্ছে? কেন আমাদের বিদ্যুতের ক্ষেত্রে এই ঘাটতি বলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে লোডশেডিংয়ের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে? মানুষ কি জানতে পারে, বুঝতে পারে যে বিদ্যুতের এই ঘাটতিটা কেন হচ্ছে? ফলে রাজনৈতিক সংসদে গিয়ে যাদের করার কথা ছিল তারাই বা কি করছেন সাধারণের হয়ে? সেটাই আমরা বলছি, ধান ভানতে শিবের গীত গাওয়াটা, তবুও তো সে ধান ভানতে ভানতে শিবের গীত গায়। এখন তো ধানই ভানছে না, শুধু শিবের গীতে গিয়ে যাচ্ছে। ফলে আমরা মনে করি কিছুটা ধান যদি ভানতো, তবুও বুঝতাম যে জনগণের পক্ষে ধান না হোক, চাল না হোক, তুষ অন্তত কিছু আসতো। সেটাও তো আমরা দেখছি না। ফলে আমরা মনে করি
রাজনীতিটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর রাজনীতিটাকে ক্ষমতার চারপাশে আমরা দেখতে পাচ্ছি, রাজনীতি যদি ক্ষমতার চারপাশেই ঘুরতে থাকে তাহলে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি হবে। রাজনীতি যদি জনগণের চারপাশে আসতে থাকে তাহলে জনজীবনের প্রত্যেকটা সমস্যা নিয়ে তারা এই যে রাজনীতি